আসমা চৌধুরী তো সানার ব্যাপারে এইসব কিছুই জানতো না, তাই তিনি এখন এইসব জেনে চিন্তিত হয়, আবার একটু মনক্ষুণ্ণও হয়। ওনাদের বাসাতেই ছানা এসেছিল, তাও একজন মা হিসাবে। তিনি কিছুই বুঝতে পারেনি, তবে সানা মিহি দুজনে মিলেই আসমা চৌধুরীর মান ভাঙিয়ে দেন। রিয়ান বাসায় এসেই আবারও বেরিয়েছে, মাত্রই বাসায় এসে সানাকে দেখে অবাক হয়। সানা আসবে বলেছিল, তবে এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবেনি। সানার মাকে দেখে টুকটাক কথা বলে সায়ানকে দেখে নিজের রুমে চলে যায়। তার শরীর আর চলছে না। সারা রাত প্রায় সজাগই ছিল, এখন আর শরীর চলছে না। গোসল করে সোজা ঘুম দিবে। মিহি সানাকে নিয়ে নিজের রুমে আসে। সানার মায়ের সাথে আসমা চৌধুরী নিজের রুমে গিয়েছেন, সাথে শিউলিও গিয়েছে। হ্যাঁ রে মিহি, কিভাবে কি হলো রে? কি বলবো বল। আমি তো নিজেও বুঝতে পারিনি, হঠাৎই পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়, আর আমি আমাদের গাড়িতে সোজা গিয়ে গাছে ধাক্কা খাই। আর তারপর তো রিয়ান ভাই এসে আমাদেরকে উদ্ধার করে। ও ওয়েট, ভাইয়া তো বাইক নিয়ে এসেছিল। বাইক পেলো কোথায়? রিয়ান ভাই না বাইক চালাতে পারে না। সেটাই তো জানতাম, কখনো তো চালাতে দেখিনি, কবে শিখলো কে জানে। তবে তোর জন্য ভালোই হয়েছে, জামাই নিয়ে বাইকে ঘুরতে পারবি। সে তো তুইও পারবি। মিহি তো গতকালকের অ্যাক্সিডেন্টের পেছনের কাহিনী জানে না, তাই ব্যাপারটা একদমই সাধারণ বিষয় ভেবেছে। তাই সানাকেও আর সিম্পলি জানিয়েছে। সায়ানের ডাকে মিহির সানাকে বসিয়ে রুমে চলে যায়। মিহি যেতেই সানা না বসে আশেপাশে তাকিয়ে রিয়ানের রুমে যায়। দরজা ঠেলে ভেতরে দেখে রুমের সকল পর্দা ফেলে রুম অন্ধকার করে রিয়ান শুয়ে আছে। যেহেতু দিনের বেলা, তাই পর্দা দেওয়া থাকলেও হালকা আলোতে রুমের ভেতরে সব দেখা যাচ্ছে। সানা রিয়ানের বিছানার কাছে গিয়ে দেখে রিয়ান উপুড় হয়ে ঘুমিয়ে আছে। তাই আর বিরক্ত না করে চলে আসতে গেলেই পেছন থেকে রিয়ান কথা বলে ওঠে। কিছু না বলে চলে যাচ্ছ যে? আপনি ঘুমাননি? আমি জানতাম তুমি আসবে, তাই ঘুমাইনি। তো ঘুমান। অনেক ক্লান্ত নিশ্চয়। হুম, মাথাটা ব্যথা করছে। আজ বউ নেই বলে মাথা টিপে দেওয়ার মানুষও পাচ্ছি না। আমি মাথা টিপে দিব? তুমি কি আমার বউ? ভবিষ্যৎ বউ তো। আমি কি বলেছি তোমাকে বিয়ে করব? করবেন না? তাহলে ব্রেকআপ। আর কথা বলবেন না আমার সাথে। আরে আরে, মজা করলাম। বিয়ে তো তোমাকেই করব আমি। হুম, চুপচাপ ঘুমান এখন। অপেক্ষায় থাকেন, যেদিন বউ হব সেই দিন এসে মাথা টিপে দিব, এর আগে না। বলেই সানা রুম থেকে বেরিয়ে যায়। রিয়ানো হালকা হেসে চোখটা বন্ধ করে। ঘুমের আর তাকিয়ে থাকতে পারছে না। তবে সানাকে রিয়ানের রুম থেকে বের হতে দেখে শিউলি দেখে নিয়েছে। সাথে সাথে সন্দেহে বুড়ো জোড়া কুঁচকে নেয়। ডেকেছেন কেন? কিছু লাগবে? তোমাকে লাগবে। চুপ অসভ্য। আপনাকে না ঘুমাতে বললাম। ঘুম এখন? ঘুমান। বাহিরে মেহমান আছে, কাজ আছে আমার। একা একা ভালো লাগছে না। একটু বসে থাকো, আমি ঘুমালে পরে বাহিরে যেও। মিহি আর বেশি কিছু না বলে সায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বাড়িতে মেহমান বলে সায়ানও আর দুষ্টুমি করে না। শরীর দুর্বল থাকায় তাড়াতাড়ি করে ঘুমিয়ে যায়। হ্যাঁ রে মিহি, তোর ওই বান্ধবী, তার সাথে কি আমাদের রিয়ানের কোনো সম্পর্ক আছে নাকি? একটু আগেই সানারা চলে গিয়েছে। তাদের বিদায় জানিয়ে মিহি রুমে যাওয়ার সময় শিউলি তাকে আটকায়। এইসব কেন বলছো পুপু? তখন দেখলাম রিয়ানের রুম থেকে বের হতে। পুপু, তেমন কিছু না, বিশ্বাস করো। সানা খারাপ মেয়ে না, ও অনেক ভালো মেয়ে। আমি অনেকদিন ধরে চিনি সানাকে। মিহি, তুই আমাকে ভুল বুঝছিস। আমি কিন্তু খারাপ মাইন্ডে কিছু বলিনি। তাছাড়া সানা মেয়েটাকে আমার কাছেও ভালো লেগেছে। মিহি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আসলে ফুপু, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু পরিবারকে জানাতে ভয় পাচ্ছে। আসলে সানার আব্বু একটু রাগী মানুষ আর কি, আর এইসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। ও, এই ব্যাপার। চিন্তা করিস না, আমি তাহলে ভাইজানের সাথে কথা বলবো না হয়। আমাদের এখন থেকে প্রস্তাব নিয়ে ও গেলেই তো হয়। ওইসব প্রেম ভালোবাসার কথা বলতে হবে না, পারিবারিক ভাবেই বিয়েটা হয়ে যাবে। এ কথা শুনে মিহির মুখে হাসি ফুটে ওঠে। আরে তাই তো, এই ব্যাপারটা তো মাথায় আসেনি। পারিবারিক ভাবে প্রস্তাব নিয়ে গেলেই তো হয়। মিহি খুশিতে শিউলিকে জড়িয়ে ধরে। ইস পপু, কি একটা আইডিয়া দিলে। কিন্তু বড়দের তো জানতেই হবে। সেটা আমি দেখছি। সানাকে আমার খুব ভালো লেগেছে,
অনেক হাসি খুশি একটা মেয়ে। হ্যাঁ ফুপু, অনেক ধন্যবাদ তোমাকে, পাগলি একটা, বলেই দুজনেই হেসে দেয়। মাঝখানে পেরিয়ে গেছে প্রায় 2 মাসের মতো সময়। সেই দিনের পর সায়ানের সুস্থ হতে কয়েকদিন লেগে গিয়েছিল। যতদিন সে বাসায় ছিল মিহিকে প্রচুর জ্বালিয়েছে, সম্পূর্ণ মিহির ওপরে নির্ভর করে পড়েছিল। আর জরুরি প্রয়োজন ছাড়া মিহিকে সারাক্ষণ সায়ানের সাথেই থাকতে হয়েছে। প্রতি বেলায় খাইয়ে দেওয়া, গোসল করানো সব মিহির দায়িত্বে। সায়ান নিজের হাতেই খেতে পারলেও ইচ্ছে করে খায়নি, মিহিকে খাইয়ে দিতে হয়েছে। আর একটার পর একটা অর্ডার তো আছে, আর মিহিও ইচ্ছা মতো সায়ানের ওপরে কর্তৃত্ব ফলিয়েছে। আর সায়ানকে একটু একটু ভয় পেলেও এখন আর পায় না, উল্টো সায়ানই তাকে তোয়াক্কা করে চলে। সায়ানের হাত ঠিকঠাক হওয়ার পরেই কোম্পানিতে যাওয়া শুরু করেছে। সেই কয়দিন বাসায় বসে সময় কাটালেও এখন কাজের চাপ বেড়েছে। মিহিও নিয়মিত ভার্সিটিতে যাওয়া শুরু করেছে, সাথে ছানা তো আছেই। ফুপুর কথা মতো পারিবারিকভাবে পরিবারকে মানিয়ে রিয়ানরা সানার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল। তবে সানার বাবা কিভাবে যেন সানার ভালোবাসার কথা জেনে গিয়েছেন। প্রথমে রাগ করলেও পরে যখন জানতে পেরেছেন ছেলেটা রিয়ানই ছিল, তারপর আর আপত্তি করেনি। কারণ রিয়ানকে তার জামাই হিসাবে খুব ভালো লেগেছিল। তাছাড়া ওনার মেনে নেওয়ার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে সায়ান। সায়ানই তো সানার বিপদে কিভাবে বড় ভাইয়ের মতো সাহায্য করেছিল। এমন একটা পরিবারের মেয়েকে বিয়ে দিতে পারলে তিনি নিশ্চিন্ত হতে পারবেন বলেই তিনি বিয়েতে রাজি হয়েছেন। আশার বিয়ের পরেই রিয়ানের বিয়ের ব্যবস্থা করা হবে, যেহেতু আশার বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল। বিয়ের সময়টাও এগিয়ে এসেছে, সামনের মাসেই আশার বিয়ে। রোহানও ইতিমধ্যে নিজেদের কোম্পানিতে ঢুকে গিয়েছে। সব ঠিকঠাক সামলিয়ে আশাকে বিয়ে করে নিয়ে যাবে। সানা মিহি ভার্সিটিতে গিয়েছিল আজ। সেখান থেকে ফেরার পথে হঠাৎই লিসার সাথে দেখা হয়ে যায়। সেই দিন সানার সাথে পরামর্শ করেই নিশান আর লিসাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর আর তাদের খবর জানা নেই, জানার ইচ্ছেও হয়নি। হঠাৎ লিসার সামনাসামনি হওয়ায় লিসা নিজেই এগিয়ে এসে কথা বলে, কেমন আছো সানা? ভালো, তুমি? ভালোই আছি। জানো সানা, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আমি শাস্তি বোধ হয় কম হয়ে গিয়েছিল। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সাথে অন্যায় করেছি, তাই তো আজ ভালোবেসেও নিশানকে হারিয়ে আমি অসহায় হয়ে পড়েছি। হারিয়ে মানে? না না, ও বেঁচে আছে, কিন্তু আমার কাছে নেই। জানো, আমার না বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে। আর নিশান, সে তো থেকেও আমার হলো না। বাবাকে কোনোভাবে মানিয়ে নিশানকে নিজের করতে পারলাম না। নিশান ভাই কোথায় এখন? আছে হয়তো কোথাও, পরে আর খোঁজ পাইনি। নিজে থেকেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে। লাস্ট বার যখন দেখা হয়েছিল তখন সে তার হাতটা তেমন নাড়াতে পারতো না, অনেকটাই আঘাত পেয়েছিল তো। বাবা মনে করেছে সে আমার দায়িত্ব নিতে পারবে না, তাই তো জোর করে দিয়ে বিয়ে দিয়ে দিল আমায়। ভালোবেসেও পেলাম না নিশানকে। তারপর লিসাও চলে যায়। সানা কেমন যেন চুপচাপ হয়ে যায়, ভাবতে থাকে তার তো বিয়ে ঠিক হয়ে গেল, যদি সেও রিয়ানকে না পেত তাহলে কি এমন লিসার মতো কষ্ট পেত? তখনই মিহি বলে, সানা একটা কথা মাথায় এলো, মনে আছে নিশানকে সেদিন কেন যেন কোন বাইকাররা এসে পিটিয়েছিল? কোনোভাবে যে সে রিয়ান ভাই নয় তো? কি বলছিস তুই? হুম, বলছিলাম না, আমাদের অ্যাক্সিডেন্টের দিন রিয়ান ভাই তো বাইক নিয়েই এসেছিল। তার মানে আগে থেকে বাইক চালাতে পারতো। ওই দিনও বোধহয় রিয়ান ভাই ছিল। রিয়ান ভাই তো কিছু বললো না এই বিষয়ে। তুই জিজ্ঞেস করেছিস? দেখ কি বলে। তাই করতে হবে। কিছুদিন ধরে মিহির শরীরটা ভালো লাগছে না, কেমন যেন দুর্বল লাগছে। কিছুই খেতে মন চাচ্ছে না, খাবার দেখলে বমি আসতে চাচ্ছে। মিহির নিজের কাছেই কিছুটা সন্দেহ লাগে, তবে আগের কাউকে জানায় না। ভার্সিটি থেকে আসার সময় কিট নিয়ে আসে, পরীক্ষা করে রেজাল্ট পজিটিভ দেখেই মনটা খুশি হয়ে যায়। তবে সে কাউকে জানাতে লজ্জা পাচ্ছিল। তারপরও আসমা চৌধুরীকে জানালে তিনি আরো উৎফুল্ল হয়ে ওঠেন। অনেকদিন ধরেই একটা নাতি নাতনির শখ জেগেছিল তার, তবে ছেলে মেয়ের হাতেই ছেড়ে দিয়েছিলেন। এত তাড়াতাড়ি যে ওনার ইচ্ছা পূরণ হবে তিনি ভাবেননি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আসমা চৌধুরীর সাথে সাথেই সবাইকে জানান নতুন সদস্যের খবর।
বাড়ির পুরুষরা তখনও কোম্পানিতে। মাত্রই রিয়ান বাসায় এসে এই খবর পেয়ে খুশি হয়ে যায়। সাথে সাথেই বের হয়ে যায় বাজার থেকে মিষ্টি কিনে আনে। আশা গিয়ে রান্না শুরু করে। এতদিনে রান্না শিখে নিয়েছে, সামনে তার বিয়ে, এখন তো একটু শিখে নিতেই হবে। সন্ধ্যায় সায়ান ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসে, সাথে বাবা চাচ্চু আসে। এখনো তারা দুজন অফিসে যায়। এই রকম কাজে থাকলে শরীর চাঙ্গা থাকবে, নয়তো ঘরে বসে থাকলে 2 দিনেই শরীর আলসেমি ঘিরে ধরবে। সায়ান রুমে এসে সোজা ফ্রেশ হতে যায়। প্রতিদিনেই এমন, অফিস থেকে এসে আগে গোসল হয়ে যাবে, তারপর ড্রেসিং টেবিলের আয়নায় দেখে দেখে মাথা মুছবে, তারপর 1 কাপ কফি লাগবে। এগুলো তার রোজকার রুটিন বলা যায়। আজও সেম। ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে থাকে। হঠাৎই আয়নায় কিছু একটা লেখা দেখতে পায়। ভালোভাবে তাকিয়ে দেখে, সেখানে লেখা, হাই পাপা, আই কান্ট ওয়েট টু মিট ইউ। লেখাটা দেখেই সায়ানের শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। পাপা! সাথে সাথে সায়ান মিহিকে চিল্লিয়ে ডাক দেয়। কিছুক্ষণ পরেই মিহি একটা ট্রেতে করে কফি নিয়ে আসে রুমে। সায়ান তখন আয়নায় লেখা পাপা শব্দটির ওপরে হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। মিহি আসতেই সায়ান অবাক দৃষ্টি নিয়ে মিহিকে আয়নার দিকে ইশারা করে। মিহি ট্রেটা পাশে রেখে মুচকি হেসে মাথা নাড়াতেই সায়ান হুট করেই মিহিকে জাপটে ধরে। তারপর মিহির সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দেয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এটা সত্যি তাই না? আমি পাপা হব? হুম, আমি মাম্মা। ভালোবাসি মিহিকা চৌধুরী, আমার বাবুর আম্মু, আমার প্রিয়তমা, অনেক ভালোবাসি তোমায়। সায়ান আবারও মিহিকে জড়িয়ে ধরে। আজ সে অনেক খুশি। তাদের জীবনে যে ছোট্ট একটা সদস্য আসতে চলেছে, তারা বাবা মা হতে চলেছে। আপনার কফিটা। মিহি হেসে কফিটা সায়ানকে দেয়, সাথে ট্রেটা ওপরে আরো কিছু ছিল। সায়ান হাত বাড়িয়ে দেখে ছোট ছোট 2টা হাতে বানানো জুতো। সায়ান কিছুদিন ধরেই দেখছিল মিহি কিছু একটা বানানোর চেষ্টা করছে। মিহির কোনো শখ ভেবে কিছুই জিজ্ঞাসা করেনি। এখন তো দেখে অবাক হয়। মিহি তবে আগে থেকে চিন্তা করেই বানানোর চেষ্টা করছিল। হঠাৎই সায়ান বলে, এগুলো বাবুর পায়ে হবে? এত ছোট্ট বাবুর পা? হ্যাঁ হবে। আমার বাবার পায়ে সুন্দর করে হবে। বাবা, আমার তো মেয়ে হবে, ছোট্ট কিউট একটা মেয়ে বাবু। সে যাই আসুক, বড় কথা আমি বাবা হব। তুই আজ আমাকে সবচেয়ে খুশির সংবাদটা দিলি। ভালোবাসি মিহি, অনেক বেশি ভালোবাসি। সে যেই আসুক, বড় কথা আমি বাবা হব। তুই আজ আমাকে সবচেয়ে খুশির সংবাদটা দিলি। ভালোবাসি মিহি পাখি, অনেক বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি। ভালোবাসি আমার বাবুর আব্বুকে। বাড়িতে নতুন সদস্য আসবে, সেই জন্য সবার আনন্দের শেষ নেই। আশার যে কিছুদিন পর বিয়ে, সেই খবরই নেই। সে এখনই মিহির বাবুকে নিয়ে কত কি চিন্তা করছে, মিহির খেয়াল নিজে রাখার চেষ্টা করছে। বাকিরা তো আছেই। আমিনুল ইসলাম নাতি নাতনির আসার খবর শুনে অনেক খুশি। সায়ানের উৎফুল্লতা দেখে মনে পড়ে তিনিও তো একসময় এমনই খুশি ছিলেন যখনই জেনেছেন তিনি বাবা হবেন। তখন থেকেই মিহির আম্মুর কত যত্ন করতেন। তবুও তো মিহির আম্মুকে ধরে রাখতে পারলেন না। ওনার জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়ে মিহির আম্মু চলে গেলেন। ভেবেছিলেন মেয়েকে একা হাতে কিভাবে বড় করবেন, মা ছাড়া মেয়ের কিভাবে যত্ন করবেন। কিন্তু আসমা চৌধুরী সকল চিন্তা থেকে ওনাকে মুক্তি দেন। নিজের মেয়ের মতো মিহিকে বড় করেছেন। তাই তো সায়ান সেই ছোটবেলায় মিহিকে বিয়ের কথা বললেও তিনি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। এই তো মেয়েটা তার কত খুশি এখানে। এমন সুখ কি তার মেয়ে অন্য কোথাও পেত নাকি? আজ আশার গায়ে হলুদ। মিহির কত ইচ্ছে ছিল আপুর গায়ে হলুদের হলুদটা সে নিজের হাতে বাটবে, কিন্তু সায়ান তা করতে দিচ্ছে না। সে প্রেগনেন্ট, মাত্রই 1 মাসের মতো। এখন তাকে কাজ করতে দেয় না, না জানি পরে কি করবে। সানাও এসেছে বাড়িতে, হবু শ্বশুর বাড়ি, তার উপরে ননাসের বিয়ে। আসতেই তো হয়। সানাকে পেয়ে মিহি বেশ আনন্দ করছে। তবে সায়ান থেকে থেকে মিহিকে ধমক দিয়ে বসিয়ে দেয়। তারপরও মিহি সায়ানকে পাত্তা না দিয়েই নিজের মতো আনন্দ করতে ব্যস্ত। মিহিকে সায়ান চোখে চোখে রাখলেও মিহির খুশি দেখে নিজেও হাসে।
বোনের বিয়ে হিসাবে বড় ভাইয়ের মতো সায়ান, রিয়ান দুজনেই সকল দায়িত্ব পালন করছে। শিউলির মনটা খারাপ হলেও আবার খুশি হয় এই ভেবে যে মেয়েকে তার ভালোবাসার মানুষের কাছেই পাঠাচ্ছেন। মেয়ের মুখ দেখলেও বুঝতে পারছেন মেয়েটা তার কত খুশি এই বিয়ে নিয়ে। সায়ান বিয়ে বাড়ির কাজে ব্যস্ত ছিল। তখনই কারোর ফোন আসতেই সায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে, বেরিয়ে যায়। দেখে মনে হচ্ছে কোনো সিরিয়াস ব্যাপার হয়তো। যেতে যেতেই মৃদু স্বরে বলে, "পুপু, আর আশার লাইফের শ্রেষ্ঠ উপহারটা চলে এসেছে।" মিহি, সায়ান, কোথায় রে? কোথায় আবার? তোমার সাথেই তো থাকার কথা। একসাথে তো কাজ করছিলাম, পরে কোথায় চলে গেল? বলে গেল না তো। আমাকেও কিছু বলেনি, আমি তো জানিই না কিছু। আচ্ছা, আয়, আছে হয়তো কোথাও। তুই খাওয়া দাওয়া করেছিস? জি মহামান্য বড় ভাই। একবার আপনার ভাই এসে খাওয়াবে, আবার আপনি বলবেন, তারপর আপনার বাবা মা। এখন শুধু আপনার বউটা এসে আমার উপরে খবরদারি করা বাকি। বেশি কথা বলিস, তোর ভালোর জন্যই তো বললি। যাই হোক, সানা কোথায় রে? দেখছি না যে। আছে হয়তো কোথাও, খুঁজে নাও গিয়ে। খুঁজেই নিব। তুই যা, কোথাও গিয়ে বসে থাক, তোকে কেউ কাজ করতে বলিনি। এইসব কথা বলে রিয়ান সানাকে খুঁজতে চলে যায়। মিহি মুখ ভেঙচি দিয়ে রুমে গিয়ে বসে। তার কোনো কাজ নেই, কেউ কিছু করতেই বলে না। রুমে এসে নিজের সাথে নিজে বকবক করতে থাকে। এখনই এত খাওয়ালে 2 দিনেই তো ফুলে যাব। এমনিতে খাইতে মন চায় না, তবু জোর করে খাওয়াবে। মানছি আমি একটু শুকনা, তাই বলে এত খাওয়াতে হবে নাকি? বলি, আমি ফুলে গেলে কি আমাকে কোলে তুলে ঘোরাবে নাকি? অবশ্যই কোলে নিয়ে ঘুরবো, কোনো সন্দেহ আছে নাকি? হঠাৎ সায়ানের কণ্ঠস্বর শুনে মিহি পেছনে তাকিয়ে দেখে সায়ান রুমে এসেছে। সায়ান রুমে এসে দরজাটা বন্ধ করে দেয়। হাতে থাকা ফাইল সাদৃশ্য কিছু একটা টেবিলে রেখে এসে মিহিকে জড়িয়ে ধরে। মিহি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, আপনার মাথার তার ছিঁড়ে গেছে নাকি? এই দিনের বেলা দরজা বন্ধ করেছেন কেন? দেখছেন না বাড়ি ভর্তি কত মানুষ? সেজন্যই তো দরজা আটকেছি। আমার বউকে কি সবাই দেখিয়ে ভালোবাসা দিব নাকি? ইস, আপনি দিন দিন আরো অসভ্য হয়ে যাচ্ছেন। দূরে যান, গরম লাগছে। আমারও গরম লাগছে। চলো একসাথে গোসল করে গিয়ে। আরে পাগল নাকি? আমি যাব না, আপনি একাই যান। কিন্তু সায়ান কি কথা শোনার মানুষ নাকি? জোর করে মিহিকে নিয়ে একত্রে গোসল সেরে আসে। তারপরে নিজের হাতে মিহির মাথার চুল মুছিয়ে দেয়। মিহিকে বসিয়ে রেখে নিচে থেকে দুপুরের খাবার নিয়ে আসে। যেহেতু বিয়ে বাড়ি, তাই যে যখন পারছে খেয়ে নিচ্ছে। একসাথে সবাই বসে খাওয়ার কোনো সুযোগ নেই। সায়ানকে খাবার হাতে নিয়ে রুমে আসতে দেখে মিহি মুখ কুঁচকে নেয়। মিহিকে মুখ কুঁচকে নিতে দেখে সায়ান বলে, লাভ নেই এমন ভং করে, খাবার এনেছি, খেতে হবে। আপনারা আমাকে পেয়েছেনটা কি? একটু পরপরই এক একজন এসে খাবারের কথা বলছে। আম্মু, ফুপু, রিয়ান ভাই, এমনকি আশা আপু পর্যন্ত এসে শাসন করতেছে। এইসব আর ভালো লাগছে না। সবে তো শুরু এইসব, আরো তো বাকি। আমার আম্মু আসার আগে পর্যন্ত তোমার ছাড় নেই। হুম আমি কি ভাবছি জানেন? আশা আপুর সময় আমিও এভাবে শাসন করব। সারাদিন খাবারের মাঝেই ডুবিয়ে রাখবো। সায়ান মিহিকে খাওয়াতে খাওয়াতে বলে, আগে নিজের চরকায় তেল দাও। তাছাড়া আসার জন্য রোহান আছে, ঠিক যেমন তোমার জন্য আমি। নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন। তো বলছো আমি তোমার কোনো খেয়াল রাখি না, ভালোবাসি না? সেটা বলছি নাকি? নিজের ঢোল পেটাতে পেটাতে তো ঢোল ফাটিয়ে ফেলেছেন। মানে কিসব উল্টাপাল্টা কথা বলছো? উল্টাপাল্টা না, আমাকে অতিরিক্ত ভালোবাসা দিতে দিতে পাগল করে দিচ্ছেন। তাতে তোমার কি? সেই পাগল নিয়েই তো আমাকেই বসবাস করতে হবে। তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার বিষয় আমি চিন্তা করব। তুমি শুধু আমার সব কথা শুনবে, তবেই হবে। মিহি হাঁ করে তাকিয়ে আছে। তার ব্যাপারে কিনা তাকেই ভাবতে দেবে না? কি আজব ব্যাপার! মিহির হাঁ হয়ে তাকিয়ে থাকার সুযোগ নিয়ে সায়া